এইগুলি দেখে মনে হয় কি এই পুরো ঘটনার পেছনে সরকারের এক ধরনের আশকারা আছে। পর্যন্ত ধানমন্ডি 32 সহ সারা দেশের বিভিন্ন জায়গায় ভাঙচুর, অগ্নিসংযোগ, বুলডোজার কর্মসূচি চলছে। ওবায়দুল কাদেরের ভাষায় যদি বলি, আসলে এরা কারা, কোত্থেকে এলো? এরা বাংলাদেশের অধিবাসী, তো বাংলাদেশ থেকে আসছে। এদেরকে খোঁজার জন্য অনুবীক্ষণ যন্ত্র দরকার নাই, দূরবীনও লাগবে না। এটা খুব স্বাভাবিক যে এই ধরনের একটা ঘটনা যেটা ঘটছে, এটা অনেকের কাছে অনাকাঙ্ক্ষিত, আমার কাছেও অনাকাঙ্ক্ষিত। এটাকে আপনি নাশকতা বলতে পারেন, কিন্তু তারপরেও এটা ছিল অবধারিত। এটা আমার বিশ্লেষণ যেরকমভাবে এই পুরো জিনিসটা, এটা নানা ধরনের ব্যাখ্যা হতে পারে। প্রথম যে ব্যাখ্যাটা আমার মাথার মধ্যে আসে সেটা হলো, এখানে একটা উস্কানি ছিল, এবং প্রধান উস্কানিটা আসছে শেখ হাসিনার কাছ থেকে। হলো আমার বিবেচনা, শেখ হাসিনাকে এই সময় একটা এই ভাষণটা দিতে হবে, কেন 6 মাসের মাথায়। আপনি বিশ্বাস করবেন, আমার জীবনের কঠিনতম কাজটা আমি গতকালকে করেছি, গত রাতে এই শেখ হাসিনার 47 মিনিটের ভাষণটা আমি শুনেছি। এটা আমার কাছে মনে হয়েছে যে এত কষ্টকর কাজ আমি গত কয়েক মাসে আর করি নাই। পুরো ভাষণটা আমি একটানা শুনেছি, যে উনি কী কারণে ভাষণটা দিচ্ছেন এবং উনি কী বলেছেন। এবং আমি না বারবার আশা করতেছিলাম যে দেখেন, একটা লোক 15 বছর ক্ষমতায় ছিল টানা, তাই না? তারা আরও একবার ক্ষমতায় ছিল, অনেক দিন ধরে রাজনীতি করেন। আমার ধারণা ছিল উনি তো রাজনীতিটা বুঝেন। তো আমি বারবার আশা করতেছি উনি বলবেন যে ওনার কৃতকর্মের জন্য উনি ক্ষমা প্রার্থী, অথবা বলবেন, যদি ঘুরে পেঁচেও বলেন তাও বলবেন যদি আমার অজান্তে কোনো ভুল হয়ে থাকে তার জন্য আমি বারবার আশা করছি। আমি মনে হচ্ছে কিন্তু উনি বোধহয় এখনও ক্ষমতা আছে। ওনার ভাবভঙ্গি, কথাবার্তা দেখে মনে হচ্ছে যে উনি এখনও ক্ষমতায় আছে, একটু বেড়াতে গেছে, আসবে এখনই, আইসা নিয়ে সবাইকে নাম ধরে ধরে ধরবে এবং ফাঁসিতে ঝোলাবে। তার ভাবভঙ্গি এরকম। তো এরকম একটা ভাষণ উনি কেন দিলেন? এখন আপনি হয়তো বলতে পারেন উনি ভাষণ দেওয়ার আগেই তো ভাঙা শুরু হয়েছে। হ্যাঁ, এটাও ঠিক। উনি ভাষণ দিয়েছেন 9টায়, ভাঙা শুরু হয়েছে 7টা দিকে চলে গেছে। আর তারও আগে বুলডোজার মিছিল হয়েছে, বুলডোজারের জন্য আহ্বান জানাইছে ফেসবুকে, আমি নিজেও দেখেছি। এটা হলো আরেকটা অভিব্যক্তি না, কিন্তু ঘোষণা কিন্তু আগে ছিল ভাষণ যে দিবেন। হ্যাঁ, ভাষণ দিবেন, ওটা তো উস্কানিটা বললাম তো আমি, উস্কানিটা। তো এখন আমার কথা হলো কি, বুলডোজার জিনিসটা কী রে ভাই? আপনার বাসায় আছে একটা, অথবা এখানে অন্য কারো বাসায় আছে যে আমাদের প্রত্যেকের ঘরে একটা বুলডোজার আছে, আমরা বাথরুমের পেছনে ওটা লুকায় রাখি, পরে পকেটে নিয়ে বাইরে পড়ি, তা তো না। তো বুলডোজারটা তো ম্যানেজ করতে হয়েছে, বুলডোজার না হোক অথবা এক্সকাভেটর হোক, যেই হোক, সেটা ম্যানেজ করতে হয়েছে। এটা কোত্থেকে আসছে, কে দিচ্ছে, কেন দিচ্ছে? আমি শুনলাম এটা নাকি সিটি কর্পোরেশনের। এটা সিটি কর্পোরেশন কোন বিবেচনায় দিল, কিভাবে দিল, কি কারণে দিল? তাহলে এগুলি দেখে মনে হয় কি এই পুরো ঘটনার পেছনে সরকারের এক ধরনের আশকারা আছে। আমি উস্কানি বলছি না, আশকারা আছে। শেখ হাসিনার উস্কানি আছে, সরকারের এক ধরনের আশকারা আছে। সরকার চাইলে এটা আটকাতে পারত, সরকার এটা আটকায় নাই। সরকার হয়তো চেয়েছে এটা হোক, এটা হয়েছে। এখন সব মিলে যে জিনিসটা হয়েছে, লস হয়েছে বাংলাদেশের, লস হয়েছে আমাদের ইমেজের। কিছু লাভ হয়তো কোনো একটা গভর্নমেন্টের হতে পারে, গভর্নমেন্টের কোনো একটা পার্টিকুলার সেকশনের হতে পারে। আমি আজকে বসে বসে সকাল থেকে সবগুলি বিদেশি পত্রিকাগুলি দেখছি, রয়টার, তারপরে আপনার এপি, তারপরে আপনার আল জাজিরা দেখছি। কেউ বলে নাই একটা মহান কর্ম সম্পাদিত হয়েছে, কেউ বলে নাই। এবং এই কাজটা বাইরে বহির্বিশ্বে আমাদের ইমেজটাকে মনে করি ক্ষতিগ্রস্ত করবে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ এই ধানমন্ডির ঘটনা নিয়ে তিনি বলেছেন, ধানমন্ডির ঘটনা কারা ঘটিয়েছে, সরকারের ভূমিকা কি তা জানা নেই, গণতন্ত্রের পথে বাধা দিতে কারোর বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার অংশ হতে পারে। এটা না, এই যে কমেন্টটা না, আমার কাছে মনে হয় এটা খুবই একটা গা বাঁচানো কমেন্ট। আসলে কি হয়েছে না হয়েছে, আমি ধরলামও না, শুইলামও না, বললামও না, এই ধরনের এই কমেন্ট দেওয়া না দেওয়া একই কথা। এটা কোনো অর্থ বহন করে না, এটা আমার কাছে মনে হয়। আমি মনে করি বিএনপির একটা সুনির্দিষ্ট কমেন্ট আসা উচিত ছিল, কিন্তু বিএনপি সেটা দিবে না। কেন? তারা সামনে নির্বাচনের কথা ভাবতেছে, নির্বাচনের আগে তারা বিতর্কিত হতে চায় না। বিএনপি দলটাকে এমন একটা অবস্থায় দাঁড়াইছে, আমি যেটা মনে করি খুবই ভালো সিচুয়েশন তারা আছে। এবং তারা একজন ইউটিউবারকে মতো ভয় পায় যে ওই ইউটিউবার আমার ব্যাপারে কী বললো, এটা আমার জন্য বিরাট একটা ক্ষতি হয়ে যাবে। বিএনপির এখন এই অবস্থা, ভয় পাইতে পাইতে ভয় তাদের পেয়ে বসছে। এত বড় একটা দল, তারা স্পষ্ট করে বলতে পারে না বিষয়টা কি হলো, বলা উচিত, বলতে পারা উচিত। শুনেন, এই যে এতক্ষণ আলাপ হলো এই ঘটনা নিয়ে,
সব ঠিক আছে, হাসিনা মন্দ, হাসিনা খারাপ মানলাম, ছাত্ররা তার আবেগের বশবর্তী হয়ে গেছে তাও মানলাম, সব ঠিক আছে। সরকার করছে এটা কি? সরকার কি করছে ভাই? সরকার কি থামানোর চেষ্টা করছে? কালকে আবার আজকে বিভিন্ন জায়গায় ভাঙতেছে, সরকার কি করতেছে? এটা তো ডিক্লেয়ার দিয়ে তারা আসছে, ডিক্লেয়ার দেওয়ার পর সরকার সেখানে কেন তাদের প্রতিরোধ করার চেষ্টা করে? সরকার বিবৃতি দিয়েছে। এই বিবৃতি কি বিবৃতি দিয়েছে? পরেন বিবৃতি দিয়েছে শেখ হাসিনা সহিংস আচরণের প্রতিক্রিয়া হিসেবে ধানমন্ডি 32 নম্বরের বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে, প্রেস উইং থেকে এটা বলা হয়েছে। তবে এটি অনাকাঙ্ক্ষিত। অনাকাঙ্ক্ষিত কোনটা? অনভিপ্রেত। তো অনাকাঙ্ক্ষিত জিনিসটা কি ভাই? অনাকাঙ্ক্ষিত অর্থটা কি? তার মানে তারা যেটাকে সমর্থন করে সে এইটাও বলতে পারতেছে না, তার অতটুকু নৈতিক জোরও নাই, সে বলতে পারছে না যে এটা ভালো হয়েছে, তারা কিন্তু বলতে পারছে না। কথাটা খেয়াল করেন, কিন্তু তারা এটা তার ওই নৈতিক জোরটা নাই, কিন্তু তারা এটা প্রতিরোধ করতে চায় না। তো এরকম মেরুদণ্ডহীন যদি একটা সরকারের ক্যারেক্টার হয় তাহলে কি হবে দেখেন। আপনি তো শিখাই দিলেন যে আগুন জ্বালালে হাততালি পাওয়া যায়, আপনি যাবেন আগুন জ্বালাতে জ্বালাতে ওই লিডারদের আগুন জ্বালানো শেষ হয়ে গেলো, তারপরে কাকে আগুন জ্বালাবে? তারা আগুন জ্বালাতে শিখে গেছে, আগুন জ্বালালে হাততালি পাওয়া যায়। হাততালি পাওয়ার জন্য পরের দিন সকালে ওটা পরশুদিন কার সঙ্গে ঝগড়া হয়েছিল, অথবা অমুক দিন কে কি বলছিল, এটা মব তো হয়ে যাচ্ছে এখানে। জাস্ট একে ট্যাগ দিয়ে দিল তুমি স্বৈরাচারের দোষর, দাও আগুন জ্বালাইয়া। সরকারের তো কোনো ভূমিকা নাই, সরকারের একটা অ্যাকশন থাকা উচিত ছিল। এবং এই জিনিসটা যে বলবে বিএনপির ওই মেরুদণ্ড নাই, আবার তারা ক্ষমতা আসছে। বিএনপির মেরুদণ্ড নাই, সরকারের মেরুদণ্ড, মেরুদণ্ড আছে টাকা, মেরুদণ্ড কারোই নাই, মেরুদণ্ড কারোই নাই, মেরুদণ্ড নাই তো কারণ। সবাই খেলে আকার ইঙ্গিতে কয়, এইটা বসে আছে আমি আকার ইঙ্গিতে করতেছি, আমি টাকার ইঙ্গিতে করতেছি। আবার এটাকে অনেকে জাস্টিফাই করার চেষ্টা করে। ভাই এটা একটা নাশকতা স্ট্রেট। দেশে একটা গভর্নমেন্ট আছে, শুনেন 5 তারিখের থেকে 8 তারিখ পর্যন্ত, এই সময় দেশে কোনো গভর্নমেন্ট ছিল না। ওই সময় একটা হুজুগ ছিল, ওই সময় মানুষের একটা ক্রোধ ছিল, ক্ষোভ ছিল, শেষ হয়ে গেছে। মামলা হলো কেন বলেন তো আপনি? এই শেখ হাসিনার মধ্যে মামলা হচ্ছে কেন? মামলা কোনো দরকার আছে? বলে দিলে পারে ও দেশে আসলে পাঠিয়ে দিয়ে দেবো। মামলা করতে হবে কেন? এই আদালত করতেছে, আদালতে বিচারকদের বেতন দিতে হচ্ছে, টাকা পয়সা খরচ করার কোনো দরকার আছে? কেন করে মামলাটা? কারণ তারা বহির্বিশ্বকে দেখাতে চায় যে আমরা একটা সিস্টেমের মধ্যে আছি। তো সিস্টেমটা যেখানে ব্রেক হলো, জাহিদ বলতেছে খুব ভালো, এটাকে কীভাবে ক্যাশ করা যায়, সরকার এখন কি করা উচিত, ভালো বুদ্ধিগুলো ভালো, কিন্তু সরকার তো ওই বুদ্ধিটাও নেয় নাই। আজকে যে বিবৃতি দিচ্ছে এটাকে ওর বুদ্ধির সঙ্গে মিলে হয়তো বা শুনেছে, সে সকালে একটা আইটেম করছে এটা নিয়ে, এটা দেখছি, সে এই বুদ্ধিটাই দিচ্ছে। সরকার ওই বুদ্ধিটাও ইমপ্লিমেন্ট করতে পারে নাই, কাঁচা হাতের কাজ তো হবে না। তোরা ভাই এরকম ভাবে ওই বুদ্ধিটা ইমপ্লিমেন্ট করতো, একটা ব্যাখ্যা দিত। এই ব্যাখ্যাটা তো আন্তর্জাতিক মিডিয়াতেও যাচ্ছে, এই ব্যাখ্যা বললে এবং এই ঘটনার সঙ্গে মিলাইলে এটা হাস্যকর ঘটনা হতো। ভাই বিএনপি কি কয় না কয়, কি যে কইছে মির্জা মেজর হাফিজকে আবার বলেন না ভাই আপনি আসলে কি করছেন ভাই, কোনো তো সেকেন্ড টাইম বলতে পারবো না, বলে জিজ্ঞেস করেন। এইটা কোনো পলিটিক্যাল, শুনেন সাধারণ মানুষ কি করে, আমি একটা পাবলিক, আমি কি করি, আমি পলিটিক্যাল পার্টির দিকে তাকায় থাকি যে তারা আমাদের দেশটাকে চালাবে, কোন পার্টি কি বলে এটা শোনার পরে আমি আমার সমর্থনটাকে এদিক সেদিক করি, যে এই পার্টি এটা বলছে আমার পছন্দ হয়েছে, তার পক্ষে আমি আছি। তো এখন যদি এই কথা বলে তো তার পক্ষে আমি তো চাই যে আমার যে পলিটিক্যাল পার্টি সে একটা স্ট্যান্ড নেবে, সে একটা দৃঢ় পদক্ষেপ নেবে, স্পষ্ট করে কথা বলবে। তার এই কথা অর্থ তো আমি ভালো মতো বুঝি নাই, তো পাবলিক কি বুঝবে? আমি তো ভাই মাস্টার ডিগ্রি পর্যন্ত তো পড়ছি, তো একটা রিক্সাওয়ালা কি বুঝবে এই কথার থেকে? কিচ্ছু বুঝবে না। তো খুবই হাস্যকর, আমি হতাশ।